সবাইকে স্বাগত, বিশেষ করে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় চতুর্ভুজ সম্পর্কে সম্যক ধারণা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। দেখো, চতুর্ভুজ জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে বহুভুজ কাকে বলে। আমি বহুভুজটি সংজ্ঞাটি তোমাদেরকে লিখে দিই, তারপর একটু সেখান থেকে শুরু করবো। বহুভুজ তিন বা ততোধিক রেখাংশ দ্বারা সীমাবদ্ধ চিত্রকে বহুভুজ বলে। জ্যামিতি বা গণিতে তোমরা দেখবে, যদি তুমি সিমেট্রি ধরতে পারো তাহলে কিন্তু জিনিসটা অনেক সহজ হয়ে যায়। যেমন আমি চতুর্ভুজটা বহুভুজটা লিখলাম এই কারণে, দেখো বহুভুজ হচ্ছে তিন বা ততোধিক রেখাংশ দ্বারা সীমাবদ্ধ চিত্রকে বহুভুজ বলে। এখন তিন বা ততোধিক মানে ক্ষুদ্রতম মান হচ্ছে তিন, তো তিনটি যদি বাহু হয় মানে রেখাংশ হয় সেটাকে আমরা বলি ত্রিভুজ। চারটি যদি রেখাংশ হয় তাকে আমরা বলি চতুর্ভুজ, পাঁচটি হলে বলি পঞ্চভুজ, এরকম হবে ছয়টি হলে ষড়ভুজ, তারপর সপ্তভুজ, অষ্টভুজ, এরকম করে। তাহলে দেখো যে আমাদের আলোচনা হচ্ছে চতুর্ভুজ। তো চতুর্ভুজ যদি করতে হয়, দেখো আমি জাস্ট এখানে যদি চারটি রেখাংশ লিখি, চারটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ চিত্রকে তখন কি হয়ে যাবে, চতুর্ভুজ হয়ে যাবে। দেখো তাহলে একই জিনিস তাহলে বহুভুজটা হয়ে গেল। এখন আমি এটাকে বলি, এই বহুভুজটাকে বলি আমি চতুর্ভুজ যদি তিন বা ততোধিকের জায়গায় যদি আমি চারটি লিখি, যদি এখানে আমি শুধু তিনটি লিখতাম তাহলে এটা হয়ে যেত ত্রিভুজ। তেমনি যদি চারের জায়গায় পাঁচটি রেখাংশ লিখতাম তাহলে হয়ে যেত পঞ্চভুজ। তো তার মানে কি, ত্রিভুজও কিন্তু একটি বহুভুজ, চতুর্ভুজও বহুভুজ, পঞ্চভুজও বহুভুজ। তো আমাদের তো আজকে আলোচনা হচ্ছে চতুর্ভুজ। আমি চতুর্ভুজে যাওয়ার আগে তোমাদের এই চ্যাপ্টারে প্রথম দিকে বহুভুজের কয়েকগুলা ধর্ম আছে সেগুলো একটু জেনে নিতে হবে। যেমন বহুভুজের কর্ণ কি, ধর আমি এটা তো চারটি রেখাংশ, তার মানে গণিতে কি চতুর্ভুজ, বা এটা আমি বহুভুজে বলতে পারি। কর্ণ হচ্ছে সাপোজ এটি এ বি সি ইয়ে করি। কর্ণ হল পরপর নয় এমন দুটি কোণিক বিন্দু বা শীর্ষবিন্দুর সংযোজক রেখাংশকে কর্ণ বলে। আমি আবার বলছি তাকে পরপর নয় বা ক্রমিক নয় এমন দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে কর্ণ বলে। ধরো ডি আছে, ডির পরে কি এ আছে, তাই আমি পরপর নিতে পারবো না, তার মানে পরেরটা কি হবে, বি হবে। তার মানে এই যে ডিবি সেটি কিন্তু একটি কর্ণ। আবার তেমনি আমি যদি সি বিন্দুটাকে নিই, সি বিন্দুর পরে যাচ্ছে বি, বি নিতে পারবো না, তার পরে কি এ, মানে এসি, ওইটাও কিন্তু একটা কর্ণ। তার মানে কর্ণটা হলো কি, তাহলে কর্ণের সংজ্ঞাটা আমি কি লিখতে পারি, কর্ণের সংজ্ঞা লিখতে পারি যে ক্রমিক নয় এমন দুটি
শীর্ষবিন্দু সংযোজক রেখাংশকে কর্ণ বলে, ডায়াগোনাল কর্ণ হচ্ছে ডায়াগোনাল। তাহলে দেখো কৌণিক নয়, তার মানে যদি আমি এটা পঞ্চভুজ হতো কি হতো দেখো তো দেখি। সাপোজ দিস ইজ এ বি সি ডি ই। আমি যদি এই বিন্দুটা ধরি তাহলে এই বিন্দুর পরবর্তী হচ্ছে বি, বিটা নিতে পারবো না, তাহলে সি এর সাথে হবে। আর এদিকে যদি আমি চিন্তা করি তো ই নিতে পারবো না, তার মানে কি হবে, তাহলে এখানে কিন্তু দুটো আছে আরো হবে। আমি যদি ই থেকে নিতে চাই তাহলে ই যদি নেই তাহলে কি এ নিতে পারবো না, তার মানে কি হবে এটা হবে। আর এদিক দিয়ে কি হবে দিস। তোমার দেখো এ কে শিশুবিন্দু ধরে দুটো পেলাম, আবার ই কে শিশুবিন্দু দুটো পেলাম। এবার দুইটা যদি চিন্তা করলাম, দুইটা অলরেডি একটা ড্র হয়ে গেছে, আরটা কি আছে এটা বাকি আছে, তাহলে দ্বিতীয় দুটো হয়ে গেল, সিতে কি দুটো হয়ে গেল, দ্বিতীয় দুটো হয়ে গেল, এতে দুটো হয়ে গেল। তাহলে দেখো আমাদের কটা আছে তাহলে 1 2 3 4 5, তাহলে কর্ণ সংখ্যা হচ্ছে 5। তাহলে আমরা আশা করি কর্ণটা বুঝে গেলাম। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে উত্তল বহুভুজ আর অবতল বহুভুজ কি। আমরা কর্ণটা জেনে গেলাম। আমি একটা বলে দিচ্ছি, দেখো যখন আমি এই বিন্দুটাকে ধরবো স্টার্টিং এ, তাহলে বলছে ক্রমিক নয়, ক্রমিক নয় কি পরপর নয়, মানে এর পরে তো বিটাকে নিতে পারবো না, তাহলে এটার পর কি আছে সি, তাহলে এসি একটা কর্ণ হবে। আর এদিক দিয়ে যদি চিন্তা করি তাহলে এর পরে ই আছে, এটা নিতে পারবো না, তাহলে এর পরে কি হবে ডি। তাহলে আমি এ কে কেন দিয়ে কটা পাবো, এখানে অ্যাকচুয়ালি কটা বিন্দু আছে 1 2 3 4 এ ছাড়া। তো এ ছাড়া যদি 4টি বিন্দু থাকে এই দুটোতে নিতে পারবো না, তাহলে এসি আর এডি দুটো হবে। তেমনি ই কে কেন দিয়ে সেম ডি আর এ হবে না, তাহলে বাকি দুটোর সাথে হবে। ডি যখন নেবো ডি এর সাথে এই দুটো পাশে আছে, এই দুটো হবে না, তাহলে বাকি দুটো হবে। এর উপরে আমি কর্ণ অঙ্কন করতে পারি। আর কর্ণ যদি জেনে যায় তাহলে আমাদের আরো দুটো জিনিস আছে, উত্তল বহুভুজ আর অবতল বহুভুজ কি সেটা আমরা জানতে পারবো। দেখো খুব সহজ ব্যাপার। উত্তল বহুভুজ আর হচ্ছে অবতল। অবতল বহুভুজ। এখন এই যে আমি একটু আগে তোমাদেরকে যে পঞ্চভুজের কর্ণগুলো এঁকে দেখেছিলাম, উত্তরটা হচ্ছে যদি, আচ্ছা তার আগে একটু ডিসকাস করি। এই মনে করেন একটা চতুর্ভুজ, এই যে ভিতরের অংশটা আছে, এই যে ভিতরের অংশটা এটাকে বলা হয় অন্তঃস্থ অংশ, আর বাইরের যে সমস্যা এটা হচ্ছে বহিস্থ অংশ। তাহলে উত্তরের ক্ষেত্রে হবে আমরা যে কর্ণ আঁকতে পারি, যতগুলো কর্ণ আঁকতে পারি, কোন একটি কর্ণ যদি মানে সমস্ত কর্ণ যদি ভিতরে অন্তঃস্থ অংশ থাকে সেটা হচ্ছে উত্তর, আর যদি সামান্য অংশ বাইরে থাকে তাহলে সেটা হচ্ছে অবতল। আমি উদাহরণ দিলে বুঝতে পারবো। ধরো এটা এ, এটা বি, এটা সি, তাহলে এটা মনে করি ডি। তাহলে বিকে যদি আমি নিবন্ধ দিলে এটা নিতে আমার ডি নিতে হবে, তাহলে এটা একটা কি হবে কর্ণ। আর তাহলে আমি দুটো কর্ণ পেলাম। বিডি কর্ণ দেখো সম্পূর্ণভাবে ভিতরে আছে, আর এসি কর্ণ কিন্তু বাইরে আছে। যদি কোন বহুভুজের কোন একটি কর্ণ তার সামান্য অংশ যদি বাইরে থাকে সেটা হচ্ছে অবতল বহুভুজ, আর যদি সম্পূর্ণভাবে ভিতরে থাকে, যেমন প্রথম দিকে যেমন ছিলাম, যেমন মনে করি চতুর্ভুজ। দেখো চতুর্ভুজের ক্ষেত্রে দেখো দুটো কর্ণ কিন্তু ভিতরে আছে, তার মানে যদি কর্ণগুলি সবগুলো কর্ণ যদি ভিতরে অবস্থান করে তাহলে সেটা হচ্ছে উত্তল বহুভুজ, আর যদি কোন একটি কর্ণ যদি বাইরে অবস্থান করে
যেমন এই এ বি সি ডি দেখো এটা কিন্তু বাইরে পড়ে গেছে, তাহলে যদি বাইরে অবস্থান করে তাহলে সেটা অবতল বহুভুজ। আর আরেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমরা যে চতুর্ভুজ বহুভুজ বলছি সেগুলো কিন্তু চিত্র, মানে চতুর্ভুজ বলতে কিন্তু আমি বুঝি এই অংশটা, জাস্ট এই রেখাংশগুলি। চতুর্ভুজ বলতে কিন্তু আমরা এই যে 4টা রেখাংশ আছে, এই 4টা রেখাংশ কিন্তু আমরা চতুর্ভুজ বলছি, ভিতরের অংশটা না। কিন্তু যদি ভিতরের অংশটা হয় সেটা কিন্তু ক্ষেত্র হয়ে যেত। আমরা কিন্তু বলছি চিত্রটিকে চতুর্ভুজ বলে, 4টি রেখাংশ দ্বারা গঠিত বা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলে। ভিতরের অংশটা কিন্তু আমরা নিচ্ছি না, এটা যদি নিই তাহলে সেটা হয়ে যাবে কি ক্ষেত্র। ক্ষেত্রে কিন্তু আমরা ওই কর্ণের সাহায্যে কিন্তু উত্তল অবতল আমরা ধরি না। সেক্ষেত্রে আমরা করি কি, যদি সাপোজ আমি এটাকে ক্ষেত্র ধরলাম, এই ক্ষেত্রটি উত্তল অবতল তা আমরা কিভাবে নির্ণয় করবো? তোমরা যদি উপরে প্রশ্ন হতো সেটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে যে তুমি একটি ক্ষেত্র, একটা রিজন সেটা কনভেক্স কিনা। উত্তল মানে হচ্ছে কনভেক্স আর এটা হচ্ছে কনকেভ। তো কনভেক্স কিনা, একটা ক্ষেত্র কনভেক্স কিনা সেটা জানবো আমরা যে কোনো দুটি বিন্দু, আমরা যদি এই ক্ষেত্রের মধ্যে যে কোনো দুটি বিন্দু নিই এবং সেই বিন্দু দুটির সংযোজক রেখাংশ যদি সম্পূর্ণভাবে সেই ক্ষেত্রে অবস্থান করে তাহলে সেটা হচ্ছে উত্তল। কথাটা বুঝতে পেরেছ? আমি বলছি আবার, ধরো এখানে দুটো বিন্দু দিলাম, দেখো এটা জয়েন করে গেছে, সম্পূর্ণভাবে এই ক্ষেত্রের মধ্যে অবস্থান করছে। আর এই দিকে এটা যেটা অবতল হয়েছিল সেটা দেখো, যদি আমি এখানে একটা বিন্দু নিই, এখানে বিন্দু নিই, যুক্ত করলে কি হবে? আমার এই পোর্শনটা কি বাইরে চলে যাচ্ছে। তাহলে ক্ষেত্রে কি হবে? যে কোনো দুটি বিন্দু, মানে ওই ক্ষেত্রে যে কোনো দুটি বিন্দু সংযোজক রেখাংশ যদি সম্পূর্ণভাবে সেই ক্ষেত্রে থাকে তাহলে সেটা হচ্ছে উত্তল ক্ষেত্র। আর যদি সামান্য অংশ বাইরে থাকে সেটা হচ্ছে অবতল ক্ষেত্র। কিন্তু আমরা করছি কি, আমরা করছি কিন্তু চতুর্ভুজ বা বহুভুজ। বহুভুজের ক্ষেত্রে কিন্তু আমরা শুধু চিত্রটাকে নিচ্ছি, সেজন্য আমরা বুঝতে সুবিধা হবে, সেই জন্য এটাকে আমরা কর্ণের সাহায্যে পরীক্ষা করছি। যদি কর্ণগুলি সম্পূর্ণভাবে ভিতরে থাকে তাহলে উত্তল, আর যদি কর্ণগুলির সামান্য অংশ যদি বাইরে থাকে বা কোনো একটি কর্ণ সম্পূর্ণভাবে বাইরে থাকে তাহলে সেটা হচ্ছে কি অবতল। তাহলে আশা করি উত্তল অবতল তোমাদের বোঝা হয়ে গেছে। তারপর আমরা জানবো সুষম বহুভুজ কি আর বিষম বহুভুজ কি। দেখো, সুষম বহুভুজ আর হচ্ছে কি বিষম বহুভুজ। সুষম বহুভুজ হচ্ছে যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের মান সমান, অর্থাৎ বাহুগুলি সমান হতে হবে, কোণগুলি সমান হতে হবে। আর বিষম হচ্ছে কি, যে বহুভুজের বাহুগুলি সবগুলি বাহু সমান নয় বা সবগুলি কোণ সমান নয়, সেটা হচ্ছে কি বিষম। আর সুষম বহুভুজের ভালো উদাহরণ হচ্ছে সমবাহু ত্রিভুজ আর হচ্ছে বর্গক্ষেত্র। এই দুটো কিন্তু তোমরা চাপো, কারণ ত্রিভুজটা তোমরা 6-এ পড়ে এসছো, 5-6। তো এখানে তোমরা পেয়েছ যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর যেহেতু বাহু তিনটি সমান, কোণ তিনটিও সমান, প্রত্যেকটি 60 ডিগ্রি করে, 60 ডিগ্রি করে, তার মানে সমবাহু ত্রিভুজের বাহুগুলিও সমান, কোণগুলিও সমান। আবার বর্গক্ষেত্র দেখো, বর্গক্ষেত্রে বাহুগুলি সমান আর কোণগুলি কি সবগুলি 90 ডিগ্রি। তো এটা হচ্ছে, এই দুটো হচ্ছে আমার সুষম বহুভুজের উদাহরণ। এবার আমরা খুব একটা ইন্টারেস্টিং জিনিসে চলে যাব। এই যে বহুভুজ, এই বহুভুজের অন্তবিন্দুগুলির সমষ্টি কিভাবে বের করে এবং বহিগুলোর সমষ্টি কিভাবে বের করে, এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষা অঙ্ক থাকে। তাহলে এই ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা জানো
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? এই তিনটি কোণের সমষ্টি হচ্ছে, এটা তোমরা জানো যে 180 ডিগ্রি, বা আমরা এটাকে বলি 2 সমকোণ। তাহলে চতুর্ভুজটা কি হবে দেখো। আমি যদি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ জানি, তাহলে কিন্তু আমরা বাকিগুলো বের করতে পারবো। ধরো আমি যে কোনো একটি কর্ণকে দিই, তাহলে এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হলো? দুটো ত্রিভুজ উৎপন্ন হলো। এটা ধরো নাম্বার 1, এটা মনে করো নাম্বার 2। তাহলে নাম্বার 1 এর যে ত্রিভুজ, তার তিনটি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। আর নাম্বার 2 এর তিনটি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তার মানে এই দুটি মিলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি, এটা তো 180 ডিগ্রি। তাহলে কত হবে? 360 ডিগ্রি। বা আমি বলতে পারি 2 ইন্টু 180 ডিগ্রি, 2 ইন্টু 180 ডিগ্রি। 180 ডিগ্রি আমি এটার সাথে মিল করে দিলে আমি 2 ইন্টু 180 ডিগ্রি লিখলাম। ধরো এটা পঞ্চভুজ, তাহলে একটা কোণ হবে এটা, আর একটা কোণ হবে এটা। আমি অনেকগুলো কোণ আঁকা যায়, আমি এটা জাস্ট ত্রিভুজে বিভক্ত করছি, কটা ত্রিভুজে বিভক্ত করা যায়। তাহলে আমি কটা ত্রিভুজ পেয়ে গেলাম? 1, 2, 3। তাহলে আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। তাহলে কত হবে? 180 এরকম করে 3 বার, তার মানে এটা হয়ে যাচ্ছে 540 ডিগ্রি। এটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে লিখতে পারি 180 ডিগ্রি যদি হয়, মানে দেখো এটা 3 ইন্টু 180 ডিগ্রি যদি লিখতে পারি, 3 ইন্টু 180 ডিগ্রি। এখানে একটা দেখো মজার জিনিস আমি একটা তোমাকে বলছি, তাহলে তোমার জীবনে ভুল হবে না, এবং কখনো এটাকে মানে যে মুখস্থ করা বা ওইসব তোমাদের লাগবে না। দেখো এখানে রেখাংশ কটা আছে? 3টি জন হয়েছে না। এখানে কটা হয়েছে, মানে সমকোণ কটা হয়েছে? 180 মানে 2 সমকোণ হয়েছে। এটাকে আমি এইভাবে লিখতে পারি, 2 সমকোণ। তো দেখো তো এই 2 সমকোণটাকে নিই 2 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 100 সমকোণ লিখতে পারি কিনা দেখো তো দেখি। আমি এখানে 1 আছে না, 2 ইন্টু 1, তো 1টাকে আমি লিখলাম 3 মাইনাস 2। 3 মাইনাস 2 লেখার উদ্দেশ্য কি দেখো, 3 হচ্ছে কি 3টে বাহু, এই জন্য আমি 3 লিখলাম, তারপর মাইনাস 2 করলাম। এখানে দেখো 4টা যখন হবে বাহু, এখানে কিন্তু আমি লিখতে পারি এখানে তো আমার 180 ডিগ্রি ছিল। তো 180 ডিগ্রি মানে কি 2 ইন্টু, আমি সমকোণ দিয়ে নিয়ে আসছি, দেখো সবটাকে সমকোণ দিয়ে নিয়ে আসছি। তাহলে এই 2টাকে আমি লিখছি 2 ইন্টু 4 মাইনাস 2 সমকোণ, বা সমকোণ লিখে দিলাম, সমকোণ। এখানে আছে 180 মানে কি 2 ইন্টু সমকোণ, কারণ সমকোণ মানে কি 90 ডিগ্রি। তো তোমরা 2 ইন্টু 90 মানে 180। এখানে দেখো একটা 2 ইন্টু 3টাকে আমি সরি, এটা তোমরা দেখতে পাবে না, শুধু একটু উপরে লিখছি, এটাকে আমি একটু উপরে লিখছি। দেখো এক্ষেত্রে কি ছিল, এটা এক্ষেত্রে ছিল 3 ইন্টু 180 ডিগ্রি। এক্ষেত্রে এটাকে আমি করছি কি 180 ডিগ্রি কি লেখা যায়, 2 ইন্টু সমকোণ, আর এদিকে 3 ছিল। এটাকে আমি একটু গুছিয়ে লিখছি, 2টাকে সামনে নিচ্ছি
5-2 ইন্টু সমকোণ। দেখো আমি একটা সবগুলোর ভিতরে একটা চেন আনার চেষ্টা করছি। বাহুর সংখ্যা হচ্ছে 3, তাহলে কি লিখেছি 3-2। বাহুর সংখ্যা ছিল 4, আমি লিখেছি 4-2, কারণ আমাদের তো এটা কি আসলো 360। দেখো এখানে কিন্তু 2 ইন্টু 2 কত 4, আর সমকোণ মানে কত 90 ডিগ্রি, তাহলে 4 ইন্টু 90 360। 360 আমি এই সাজিয়ে লিখলাম 2 ইন্টু 4-2 ইন্টু সমকোণ। যখন 5টি রেখাংশ ছিল পঞ্চভুজের ক্ষেত্রে আমি কি লিখলাম 5-2। দেখো একটা সিমেট্রি চলে আসছে। আমি বলছিলাম তোমাদেরকে ম্যাথমেটিক্সের সবচেয়ে মজা হচ্ছে আমি যদি সিমেট্রিটা ধরতে পারি তাহলে আমার কিন্তু কাজটা অনেক সহজ হয়ে গেল। আমার যখন বাহু ছিল 3টি আমি 3-2 লিখেছি, যখন 4টি ছিল 4-2 লিখেছি, যখন 5টি 5-2 লিখেছি। মনে করো যদি এখানে 10টি বাহু তাহলে কি লিখতাম, দেখে লিখলাম কি লিখতাম 10-2 লিখতাম, 8টি হলে কি লিখতাম 8-2। তাহলে যদি n সংখ্যক হয়, তাহলে আমি n এর সংখ্যক জানি না, সেটা আমার নাম 10 হতে পারে 15 হতে পারে যাই হোক, তাহলে আমি n সংখ্যক যদি হয়, n সংখ্যক বাহু যদি থাকে তার অন্তর্বিন্দু কি হবে 2 ইন্টু n-2 ইন্টু কি হবে সমকোণ। তাহলে এইটা হচ্ছে আমার এতক্ষণ আমি এটা করার উদ্দেশ্য হলো এই ফর্মুলাটাকে এস্টাবলিশ করা। এই যে 2 ইন্টু n-2 সমকোণ, বেশিরভাগ স্টুডেন্ট কি করে এই ফর্মুলাটাকে মুখস্থ করে নেয়, তারপর অঙ্ক করতে শুরু করে দেয়। কি করে আসে দেখো, তুমি যদি এইটার সাথে একটু মনোযোগ দিয়ে দেখো, একটি যদি সমকোণ হয় আমি তো কি করলাম 2 ইন্টু 3-2 ইন্টু সমকোণ লিখলাম। দেখো 3-2 কত 1, 1 ইন্টু 2 কত 2, 2 ইন্টু 90 মানে 180, তাহলে 180 ঠিকই আছে। এখানটাতে 360টাকে আমি এরকম ভাবে স্প্লিট করে ভেঙে কি লিখলাম 2 ইন্টু 4-2 ইন্টু সমকোণ। এটা কিন্তু 360 আসছে, কিন্তু একটা চেঞ্জ দিয়ে গেলাম। যখন বাহুর সংখ্যা 3 হয় 3-2 হয়, বাহুর সংখ্যা যখন 4 হয় তখন 4-2 হয়, বাহুর সংখ্যা যখন 5 হয় তখন 5-2 হয়। তার মানে তুমি যদি বাড়িতে চেষ্টা করতে পারো সরবুজে একে, সেক্ষেত্রে দেখবে এটা 6-2 আসবে। তার মানে যদি এটা 10 হয় তাহলে কি 10-2 আসবে, যদি 8 হয় তাহলে 8-2, তোমার n লিখে দেবে n-2। এটা হচ্ছে অন্তস্থ কোণগুলির সমষ্টি মানে সমষ্টি। তাহলে আমি বহুভুজের অন্তস্থ কোণগুলির মানে সমষ্টি পেয়ে গেলাম। কত পেয়ে গেলাম 2 ইন্টু n-2 ইন্টু সমকোণ। তাহলে শুধু এই ফর্মুলাটা মুখস্থ করলে হবে না, কিভাবে এসেছে সেটা যদি একটু মনে রেখে দাও তাহলে তোমার কিন্তু ফর্মুলাটা কিন্তু তোমার যদি সাপোজ তুমি পরীক্ষার ফর্মুলাটা ভুলে গেলে ফর্মুলাটা, তাহলে কিন্তু তোমার এই কনসেপ্টটা যদি মনে থাকে তাহলে কিন্তু তুমি নিজে করে নিতে পারবে যে এক্ষেত্রে যে 3-2 ছিল তো এটা 4-2, তাহলে তো n এর ক্ষেত্রে 1-2 হবে। আর এই ফিগারটা যদি দুটো চিন্তা করো, এই দুটো মানে চতুর্ভুজকে দুটো ত্রিভুজে বিভক্ত করা যায়, এখানে 3টে ত্রিভুজে বিভক্ত করা যায়, তাহলে এখানে যে 560 আসবে 540 আসবে, 180 180 180 400 আর 540 ডিগ্রি, সেটা তুমি বের করতে হবে। তার মানে আমাদের অন্তস্থ কোণগুলির সমষ্টি, আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আমি পরবর্তীতে চলে যাচ্ছি। এবার আসবো আমরা বহিঃকোণগুলো কিভাবে নির্ণয় করে। আমরা প্রথম দেখলাম অন্তস্থ কোণগুলির যোগফল, এবার দেবো বহিঃকোণগুলির যোগফল। সেক্ষেত্রে আমি ঠিক আগের মতন এখানে দেখো আমি প্রতিটি বাহুকে একদিকে বর্ধিত করব। যদি তার মানে আমার দেখো এটা যদি নাম্বার 1 হয়, নাম্বার 2 হয়, নাম্বার 3, তাহলে 3টে বহিঃকোণ পেয়ে গেলাম। এটাকে আমি 4 5 6 ধরলাম। এগুলা দেখো তোমাদের একটা মানে জানার বিষয় ছিল, কোন একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখার দণ্ডমান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়
কোন একটি সরলরেখার উপর আরেকটি রেখাংশ দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। অর্থাৎ এই যে 1 নম্বর কোণ আর 2 নম্বর কোণ তার যোগফলটা হবে 180 ডিগ্রি। এই 1 আর 2 যে কোণ এগুলোকে বলা হয় রৈখিক যুগল। ওদেরকে বলা হয় রৈখিক যুগল। এটাকে 180 ডিগ্রি মানে কি এক সরল কোণ বলতে পারো। তাহলে এই দুটো রৈখিক যুগল যদি হয় তাহলে রৈখিক যুগলের যোগফল সবসময় কত হবে 180 ডিগ্রি। আমরা এই যে কথাটি মানে রৈখিক যুগল অর্থাৎ এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি এই কথাটিকে ধরে এটাকে আমরা প্রুফ করব। এখানে দেখো 1 নম্বর আর 4 নম্বর যোগফল কত হবে 180 ডিগ্রি। এখানে 3 আর 5 কত হবে 180 ডিগ্রি। আর 2 আর 6 এর কত হবে 180 ডিগ্রি। তাহলে আমি সবকটা যোগ করে নিই। আমি বহিঃকোণগুলোকে প্রথমে লিখব 1 + 2 + 3। দেখো 1 + 2 + 3 আর এদিকে আছে 4 5 6 প্লাস 4 5 6 আর এদিকে কত হবে 3 × 1 80 ডিগ্রি। তাহলে এটা 180 ডিগ্রি 180 ডিগ্রি তাহলে 3 × 180 ডিগ্রি। এবার একটা জিনিস দেখো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে কি এই টুকুর মান কত হবে এটা হয়ে যাবে কি 180 ডিগ্রি। তাহলে আমি কি বললাম 1 + 2 + 3 কত বললাম এখানে 3 × 180 ডিগ্রি মাইনাস অ্যাকচুয়ালি তুমি এটাকে ইনটু করে নিতে পারো করলে কি হবে 540 ডিগ্রি। তাহলে আমি এখানে কি লিখতে পারতাম এখানে লিখতে পারতাম 540 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি কত হবে 360 ডিগ্রি। তাহলে আমরা দেখো এখানে কি পেয়ে গেলাম ত্রিভুজের ক্ষেত্রে দেখলাম যে বহিঃকোণ তিনটির যোগফল 360 ডিগ্রি বেরিয়েছে। ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বহিঃকোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পারছি, এটা একদম সহজ ছিল। এখন আমরা চলে যাই চতুর্ভুজে। ধরো এটা ঠিক আগের মতন 1 2 3 4। এবারটা কিন্তু আমি আর করবো না, জাস্ট তোমাদেরকে বলছি তোমরা কিন্তু নিজেরাই করতে হবে এখন। দেখো আর ভিতরে ধরো 4 5 6 ভুল করেছি বোধহয় 1 2 3 4 তখন শুরু হবে 5 থেকে 5 6 7 8। তাহলে দেখো 5 আর 2 কত হবে 12 5 হচ্ছে 180 ডিগ্রি। তেমনি 3 আর 6 কে হবে অ্যাঙ্গেল 6 প্লাস অ্যাঙ্গেল 3 এই দুটো গুণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। 7 আর 3 আর 6 হচ্ছে 180 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেল 4 অ্যাঙ্গেল 7 180 ডিগ্রি। এদিকে হচ্ছে অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 8 180 ডিগ্রি। যদি আমি এগুলো যোগ করি তাহলে বহিঃকোণ অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 মানে বহিঃকোণ এক নম্বর বহিঃকোণ বা বহিস্থ কোণ বা বহিঃকোণ যাই বলো। তাহলে এগুলো পেয়েছে। আর ভিতরে গুলো কি পাবে 5 6 7 8 এগুলো আসলে কি চতুর্ভুজটির অন্তঃস্থিতিগুলির যোগফল, সেটা আমরা কত পেয়েছিলাম 360 ডিগ্রি। তাহলে দেখো এগুলো হয়ে যাচ্ছে 360 ডিগ্রি আর এগুলো হচ্ছে বহিঃকোণ, এইগুলো হচ্ছে বহিঃকোণ। তাহলে এটা 360 ডিগ্রি আর 360 মানে কি 2 × 180। তাহলে দুটো 180 চলে যাবে। তার মানে কি হবে এটা তোমরা ঘরেই করে নিতে পারো, আমি এটা সময়টা বাঁচানোর জন্য ই করে দিচ্ছি। সেটা হচ্ছে কি 360 হয়ে যাবে।
কারণ ভিতরে যে চারটা কোণ আছে, চারটা কোণের যোগফল কত? 360 ডিগ্রি। তো 360 মানে কি 2 into 180, তোমার 180 দুটো বাদ দিয়ে দাও, তাহলে থাকবে কত? 180 দুটো থাকবে, মানে কি 360। তাহলে দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রে পেয়েছিলাম বহুগুণগুলোর যোগফল 360, চতুর্ভুজের ক্ষেত্রে পেয়ে গেলাম 360। আমরা যদি পঞ্চভুজ একে দেখাই সেক্ষেত্রে আমরা পাবো 360। আসলে যে কোনো বহুভুজের বহিঃস্থ কোণগুলির যোগফল হচ্ছে 360। এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। তার মানে যেহেতু সবকটা বহিগুলোর যোগফল হচ্ছে 360, তাহলে বহিকোণ বা বহিস্থ কোণ, যেটি তুমি লেখো না করবে বহিস্থ কোণ, এটা হবে কি 360 ডিগ্রি গুড বাই বাহুর সংখ্যা। ত্রিভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা কত? 3। ত্রিভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা হচ্ছে 3। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি 360 কে, তাহলে কত হবে? 120। তাহলে বহিস্থ মান 120 হয়ে যাবে সুষম বহুভুজ যদি হয়। আবার চতুর্ভুজের ক্ষেত্রে কি হবে? চতুর্ভুজের বাহুর সংখ্যা তো 4, তা 4 দিয়ে ভাগ করলে কি হবে? 90। তেমনি পঞ্চভুজ, ষড়ভুজ, যাই হোক, যদি দশমভুজ হয় তাহলে বাহুর সংখ্যা কত? 10, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। এরকম কিন্তু তোমাদের কিছু পরীক্ষায় কোশ্চেন থাকে। তোমাদের দেখবে 3.1 যে চ্যাপ্টারটি আছে, আমি কিন্তু তোমাদেরকে এক্সারসাইজের অঙ্কগুলো করাবো না, আশা করি তোমরা নিজেরা এগুলো করতে পারবে, একদম সহজ। বহিস্থ কোণের মান দিয়েছে 24, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। 24 বহুগুলো। এখন এটাকে যদি আমি রিভার্স করি, ধরো তোমাকে বাহুর সংখ্যা দিয়ে দিল, বহিকোণ বের করতে পারবে বা বহিস্থ কোণ বের করতে পারবে। ধরো বহিস্থ কোণের মানটা দিয়ে দিল উল্টোটা, তাহলে কি করবে? তাহলে বাহুর সংখ্যা কি হবে? বাহুর সংখ্যা কি হবে? 360 ডিগ্রি গুড বাই কি হবে? বহিস্থ কোণ। তাহলে ওরা কোশ্চেনটা ছিল 24 দিয়েছে, তো 24 জাস্ট 24 দিয়ে ডিভাইড করতে বেরিয়ে যাবে। বইয়ের যে তোমার অঙ্কগুলো আছে এগুলো সবগুলো আশা করি পারবে। এবং কোথাও কোথাও মানে অন্তঃকোণ দিয়েছে, অন্তঃকোণ থাকলে কি হবে? অন্তঃকোণ আর বহিকোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। সাপোজ একটি অঙ্ক দিয়েছে তোমাদের অন্তস্থ কোণ দিয়েছে 165, অন্তস্থ কোণ দিয়েছে 165 ডিগ্রি। তাহলে দেখো আমরা জানি অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে যেহেতু অন্তস্থ কোণ দেওয়া আছে, তাহলে বহিস্থ কোণটা কি? বহিস্থ কোণ কি 180 মাইনাস 160, তোমার ইজিলি বেরিয়ে যাবে। এবার বহিকোণটা যদি ভাগ করে দাও 360 কে, তোমার বাহুর সংখ্যা বেরিয়ে যাবে। তার মানে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলি আমার মনে হয় তোমরা সবাই করতে পারবে। আমি তোমাদের বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি। অঙ্কগুলি তোমরা করতে পারবে আশা করি। তাহলে দেখো আমরা বহুভুজের ক্ষেত্রে প্রথম কি শিখলাম? বহুভুজ কাকে বলে, ত্রিভুজ কাকে বলে, চতুর্ভুজ কাকে বলে। আমি একটা সিমিট্রি শিখে দিয়েছিলাম যে একটা সংজ্ঞা যদি তুমি জানতে পারো তাহলে বুঝতে পারো, বাকি সবগুলো তুমি নিজে করতে পারবে। তো এটা হচ্ছে একটা দিক। সেকেন্ড আমি তোমাদের করেছিলাম যে উত্তল এবং অবতল বহুভুজ কি, সেটাও তোমাদের বুঝিয়েছিলাম। তারপর হচ্ছে সুষম বহুভুজ, বিষম বহুভুজ। আর বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টিগত হবে, বহিকোণগুলির সমষ্টিগত হবে। এখান থেকে কিন্তু অঙ্ক থাকবেই থাকবে। বহিকোণগুলির যোগফল আর অন্তঃকোণগুলির যোগফল আর বহিকোণের মান থেকে বাহুর সংখ্যা নির্ণয়। তাহলে ফর্মুলাটা কি লিখেছিলাম? বাহুর সংখ্যা হচ্ছে 360 ডিভাইড বাই বহিকোণের মান, আর বহিকোণ হচ্ছে 360 ডিভাইড বাই বাহুর সংখ্যা। এই দুটো ফর্মুলা থেকে তোমাদের শর্ট কোশ্চেন থাকবেই, মোটামুটি থাকবে সমস্ত পরীক্ষায়। এবার তোমাদের যে আলোচনা চলে আসছিলাম, এই যে চতুর্ভুজ, সেটি একটি
খুব ইন্টারেস্টিং। আশা করি এই চতুর্ভুজের যে শ্রেণীবিভাগ আমি একটি চার্টের মাধ্যমে তোমাদের মানে চতুর্ভুজ শ্রেণীবিভাগ যে আছে সেটা আমি একটা চার্টের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমরা ওদের যে পারস্পরিক যে সম্পর্কের সাথে তোমাদের যাতে কোনোদিন কোন রকম কনফিউশন না হয়, তোমরা নির্দ্বিধায় তার সাথে কি সম্পর্ক সেই সম্পর্কগুলো ভালো করে বুঝতে পারো। দেখো, চতুর্ভুজ হতে গেলে আমার কি লাগে? ফার্স্ট চতুর্ভুজে কি হতে গেলে কি কি কন্ডিশন আছে? ফার্স্ট কন্ডিশন, 4টি রেখাংশ লাগবে। তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি 4টি রেখাংশ লাগবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে তারা বদ্ধ হতে হবে। মানে সাপোজ আমি এরকম একটা ড্র করলাম আর একটা এরকম ড্র করলাম, তাহলে দেখো এখানে যে 1 নম্বর চিত্রটি আছে এইখানে কিন্তু এই রেখাংশ দুটি কিন্তু যুক্ত হয়নি, মুক্ত অবস্থায় আছে। তার মানে এটা কিন্তু চতুর্ভুজ হবে না, যেহেতু এই রেখাংশ দুটি মুক্ত অবস্থায় আছে। তাহলে বদ্ধ অবস্থায় থাকতে হবে, মুক্ত হলে চতুর্ভুজ হবে না। তাহলে প্রথম এই দুটো ক্রাইটেরিয়া আমাকে মেনটেন করতে হবে, একটা হচ্ছে বদ্ধ আর একটা 4টা রেখাংশ লাগবে। সেকেন্ড দেখো, এবার আমি এই চতুর্ভুজের সাথে একটি করে কন্ডিশন দেবো আর নতুন নাম হয়ে যাবে। ফার্স্ট কন্ডিশন দিচ্ছি, এই 4টা রেখাংশ তো আছে তাদের সঙ্গে তো কিছু বলা নেই ওরা কেমন। আমি যদি বলি এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, তাহলে এটা হয়ে যাবে ট্রাপিজিয়াম। এর নাম কি হবে? ট্রাপিজিয়াম। যদি 2 জোড়াই সমান্তরাল হয় তাহলে এটা যাবে সামান্তরিক। সামান্তরিক। তাহলে চতুর্ভুজ দেখো, ট্রাপিজিয়াম হচ্ছে কি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এই বাহুটা এই বাহুটা হচ্ছে কি সমান্তরাল। চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু আমি রেখাংশগুলো সম্বন্ধে কিছু বলা ছিল না, যেই আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তখন সেটি হয়ে গেল ট্রাপিজিয়াম। যেই বললাম 2 জোড়া সমান্তরাল, যে এটা একটা সমান্তরাল আর এইটা একটা সমান্তরাল, তাহলে আরেকটি মানে শর্ত যুক্ত হয়ে গেল এটি কি সামান্তরিক। দেখো, সামান্তরিকের থেকে এদিকে বাহুগুলি সমান। সামান্তরিক আছে, ঠিক আছে, সামান্তরিক মানে কি বিপরীত বাহুগুলি সমান্তরাল, এই কন্ডিশনটা তার ফেজগুলো আছে। তার সাথে আরেকটি শর্ত যুক্ত করে দেবেন কি বাহুগুলি সমান, তখন সেটার নাম হয়ে গেল রম্বস। আর সামান্তরিকেরই কিন্তু বাহুগুলি সম্বন্ধে কিছু বলা নেই, কোণগুলি সমান। যে সামান্তরিকের কোণগুলি সমান তার আরেকটা নাম হয়ে গেল আয়তক্ষেত্র। এবার রম্বসের কি ছিল? বাহুগুলি সমান। আর আয়তক্ষেত্রে কি ছিল? কোণগুলি সমান। এখন আমি কি করেছি, রম্বসের বাহুগুলি সমান ছিল, এখন আমি কোণগুলি সমান করে দিলাম। আর এদিকে আগে ছিল কোণগুলি সমান, এখন আমি বাহুগুলি সমান করে দিলাম। এটার নাম হয়ে যাচ্ছে বর্গ ক্ষেত্র। তাহলে আমি লিঙ্ক থেকে তোমাকে আবার একটু বোঝানোর চেষ্টা করছি। চতুর্ভুজ হতে গেলে আমার দুটি কন্ডিশন, একটি হচ্ছে 4টি রেখাংশ লাগবে আর সেই 4টি রেখাংশ বদ্ধ হতে হবে।
মুক্ত হলে হবে না। এবার যেই এই চতুর্ভুজের বাহুগুলির সাথে একটা শর্ত যোগ করে দিলাম, শর্তটা হচ্ছে কি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। সমান্তরাল কথা অর্থ কি, এই সরল রেখা দুটিকে তুমি অসীম পর্যন্ত বর্ধিত করলে ওরা কখনো ছেদ করবে না। যদি দুটি সরল রেখা কখনো পরস্পরকে ছেদ না করে, সেটা হচ্ছে কি আমার সমান্তরাল সরল রেখা। তাহলে এই বাহুগুলোকে যদি আমি অসীম পর্যন্ত বর্ধিত করি কখনো ছেদ করবে না, সেটা হচ্ছে সমান্তরাল। এবার দেখো তার সাথে আমি আরেকটি কন্ডিশন যুক্ত করলাম, এখানে ছিল এক জোড়া, এখানে ছিল দুই জোড়া, তাহলে দুটো হয়ে গেল, তার নাম কি হলো সামান্তরিক। এবার সামান্তরিকে দেখো কোনগুলি বাহুগুলি সমান হবে না অসমান হবে কিছু বলা নেই। যে আমি একটা শর্ত যুক্ত করে দিলাম কোনগুলি সমান হয়ে গেল নাম হয়ে গেল আয়তক্ষেত্র। কারণ আয়তক্ষেত্র করতে গেলে সবগুলা কোণ কিন্তু 90 ডিগ্রি হতে হবে। এবার সামান্তরিকে যদি বাহুগুলি সমান হয় এটা আরেকটা নাম হয়েছে রম্বাস। আর রম্বাসে যদি কোণগুলি সমান হয় বর্গক্ষেত্র, আর আয়তক্ষেত্রে বাহুগুলি সমান হলে বর্গক্ষেত্র। এবার আমি তোমাকে একটু জাস্ট মনে রাখার জন্য বলছি, মানে মজা করে, ধরো এটি 5 পাস, এটা 10, এটা মনে করো 12 পাস। এটা মনে করো একজন টেকনিক্যাল লাইনে চলে গেল, সে ধরো সাপোজ ইলেকট্রিক্যাল মানে বি ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং চলে গেল, আর সে ধরো জেনারেল লাইনে চলে গেল বিএ বা বিএসসি যারা, আর এটা মনে করো মাস্টার ডিগ্রি এমএসসি বা যাই হোক, এটা মাস্টার ডিগ্রি। এখন একটা জিনিস দেখো, তোমরা জানো যে 10 পাস করেছে সে কিন্তু 5 পাস করেছে, এবং যে 12 পাস করেছে সেগুলো 10 পাস করেছে। তার মানে সামান্তরিক কিন্তু ট্রাপিজিয়ামের সব শর্ত কিন্তু মানে সামান্তরিক কিন্তু ট্রাপিজিয়াম 10 পাস করেছে, সে তো 12 পাস নাও করতে পারে। তোমরা যদি এইগুলো তোমরা কিন্তু ভুলবে না, 5, 10, 12, বিএসসি, এমএসসি এগুলো কিন্তু পুরো ভুলবে না। তাহলে এটার সাথে যদি তুমি মিলিয়ে অঙ্কটাকে দেখো, তুমি জীবনও এগুলো ভুলবে না। দেখো যে 10 পাস করতে সে তো 5 পাস অবশ্যই করেছে, তাহলে ট্রাপিজিয়ামের তো চতুর্ভুজ ট্রাপিজিয়াম নাও হতে পারে। তোমাদের একটা চ্যাপ্টার আছে 3.4, এইটা যদি বুঝে যাও তাহলে সব কটা উত্তর তুমি নিশ্চিতভাবে করতে পারবে। দেখো যে বিএ পাস করেছে সে নিশ্চয়ই 12 পাস করেছে, তার মানে আয়তক্ষেত্র একটি সামান্তরিক আয়তক্ষেত্র না, কারণ 12 পাস করেছে সেহেতু বিএ পাস নাও করতে পারে। তেমনি ঠিক নিচে যদি বর্গক্ষেত্র, সে কিন্তু আয়তক্ষেত্র নিয়ম মানছে, রম্বাস নিয়ম মানছে, সামান্তরিক মানছে, ট্রাপিজিয়াম মানছে, চতুর্ভুজ মানছে। মানে বর্গক্ষেত্র কিন্তু আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র রম্বাস, বর্গক্ষেত্র সামান্তরিক, বর্গক্ষেত্র ট্রাপিজিয়াম, বর্গক্ষেত্র চতুর্ভুজ, কিন্তু উল্টোটা কিন্তু হবে না। তাহলে এটা যদি তুমি মনে রেখে দিতে পারো, তোমাদের অনেকগুলো শর্ট কোশ্চেন আছে, তোমাদের মানে ধরো সত্য মিথ্যা থাকে, যে একটা আয়তক্ষেত্র সামান্তরিক, উত্তর দিকে হা বা না হবে। আয়তক্ষেত্র সামান্তরিক কি হবে? হা। আর সামান্তরিক আয়তক্ষেত্র দিলে উত্তর কি হবে? না। তাহলে এই যে মানে 3.4 যে চ্যাপ্টারটা আছে, আমার তো মনে হয় সবকটা সেই উত্তর তোমরা করতে হবে। আরেকটা আছে তোমাদের ঘুড়ি, এটা এগুলোর সাথে ঠিক আছে। এই ঘুড়ি হচ্ছে কি পর্ব দুটি বাহু সমান, এদিকে দুটি বাহু সমান, ঘুড়ির সাথে এগুলো মানে মিল নেই। যাক, আমি তোমাদেরকে মানে নেক্সট ক্লাসে তোমাদেরকে ডিসকাস করবো। সবাই ভালো থাকো, আর আশা করি তোমরা একটা বুঝতে পেরেছো। ধন্যবাদ।